মানিকগঞ্জের চরাঞ্চলের 2 লাখ মানুষের জন্য নেই কোনো পুলিশ ফাঁড়ি। বাড়ছে চুরি ডাকাতি সহ নানা অপরাধ, আইন শৃঙ্খলা বাহিনীর ক্যাম্প স্থাপনের দাবি। নেশাযুক্ত থেকে গাঁজা মদ ইত্যাদি থেকে এগুলো বোঝাই এলাকা। পুলিশ সহজে আসতে পারে না আমাদের এখানে, ওই নদী পারাপার যাওয়াতে খুবই অসুবিধা। ওনাদের সহযোগিতা করবো, ওনারা আমাদের সহযোগিতা করবো, আমাদেরও একটা সাহস থাকবে। চট্টগ্রামের আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের ভিত্তিপ্রস্তর স্থাপন আজ। বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে 30টি প্রতিষ্ঠান। দর্শক, আমন্ত্রণ সংবাদ সারা দেশে। আপনাদের সাথে আমি আছি রাহেলা জ্যোতি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার থাকছে পুরো খবর। মানিকগঞ্জে যমুনা নদীর বিস্তীর্ণ চরাঞ্চলে প্রায় 2 লাখ মানুষের বসবাস, অথচ নিরাপত্তায় নেই পুলিশের কোনো স্থায়ী ক্যাম্প বা ফাঁড়ি। ফলে চুরি ডাকাতি সহ বিভিন্ন অপরাধের ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা পেতে অপেক্ষা করতে হয় ঘণ্টার পর ঘণ্টা। বাসিন্দাদের মত, পুলিশের উপস্থিতি নিশ্চিত হলে চরাঞ্চলের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটবে। মানিকগঞ্জের শিবালয় ও দৌলতপুর উপজেলার 4টি ইউনিয়নে 2 লক্ষাধিক মানুষের বাস। প্রত্যন্ত এই এলাকায় যাতায়াতের একমাত্র ভরসা ইঞ্জিন চালিত নৌকা। নদী পার হতে সময় লাগে প্রায় 1 ঘন্টা। বছরের পর বছর যমুনার এই চরাঞ্চলে মানুষের বসবাস থাকলেও স্থায়ীভাবে নেই পুলিশের উপস্থিতি। জরুরি পরিস্থিতিতেও নদী পাড়ি দিয়ে ঘটনাস্থলে পৌঁছাতে সময় লাগে অনেক। এই সুযোগে চুরি ডাকাতি, মাদক কারবার, নৌপথে চোরাচালান সহ নানা অপরাধ সংঘটিত হওয়ার অভিযোগ স্থানীয়দের। চুরি হয়, মাঝে মাঝে ডাকাতি হয়, তারপরে এই নেশাযুক্ত থেকে গাঁজা মদ ইত্যাদি থেকে এগুলো বোঝাই এলাকা। পুলিশ সহজে আসতে পারে না আমাদের এখানে, ওই নদী পারাপার যাওয়াতে খুবই অসুবিধা। যদি সরকারি লোক থাকে, আমরাও দেশের দর্জন, ওনাগারে সাজেশন নিয়ে চলবো, ওনাগারে সহযোগিতা করবো, ওনারা আমাদের সহযোগিতা করবো, আমাদেরও একটা সাহস থাকবে। পুলিশ সুপার জানিয়েছেন, এরই মধ্যে শিবালয়ের আলোকদিয়া ও দৌলতপুরের কল্যাণপুর চরে 2টি ফাঁড়ি স্থাপনের প্রশাসনিক প্রক্রিয়া শুরু হয়েছে। স্থান নির্ধারণের পর প্রস্তাব পাঠানো হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। জায়গা সিলেকশনের ইস্যু আছে, জায়গাটা আমরা কিভাবে পাবো, এবং পুলিশ হেডকোয়ার্টারের প্রিলিমিনারি একটা অনুমোদনের ইস্যু আছে। তো আমরা এই কাজগুলো কিন্তু করছি। আমার বিশ্বাস, যেহেতু জনপ্রতিনিধিরা চাচ্ছেন এবং মানুষেরও একটা দাবি আছে, তো পুলিশ হেডকোয়ার্টার সহ আমাদের মন্ত্রণালয় এটা ইতিবাচকভাবে দেখবে। বিচ্ছিন্ন এই চরাঞ্চলে পুলিশের উপস্থিতি নিশ্চিত হলে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে বলে মনে করেন স্থানীয় সংসদ সদস্য। এই 2টি পুলিশ ফাঁড়ি হলে ইনশাআল্লাহ আমার বিশ্বাস, এই পুলিশ ফাঁড়ির কর্মকর্তারা সক্রিয় থাকলে, তারা যদি সজাগ থাকেন, সার্বক্ষণিক যদি তাদের দায়িত্ব পালন করেন, তাহলে মানিকগঞ্জ জেলা সহ ঢাকার একটা অংশের মাদক এবং নিষিদ্ধ দ্রব্যের চোরাচালান বন্ধ হয়ে যাবে। দ্রুত সময়ের মধ্যে প্রত্যন্ত চরাঞ্চলে পুলিশ ফাঁড়ি স্থাপনের অপেক্ষায় স্থানীয়রা। যমুনাচরে পুলিশ ফাঁড়ি স্থাপনের উদ্যোগ চরবাসীর মধ্যে নতুন আশা তৈরি করেছে। এজন্য প্রশাসনিক প্রক্রিয়া শুরু হলেও এখনো বাকি অনুমোদনের ধাপ। তাই ফাঁড়ি চালানো হওয়া পর্যন্ত আগের মতোই দূরের থানার উপর নির্ভর করতে হবে চরবাসীকে। বিএম খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ। বিএনপিকে যারা ফ্যাসিবাদী বলে তাদের জ্ঞানের অভাব আছে, এই মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রংপুর নগরীর টার্মিনাল এলাকায় বিআরডিবি বিভাগীয় কার্যালয়ের উদ্বোধন করেন তিনি। কথা বলেন সাংবাদিকদের সাথে। এ সময় স্থানীয় সরকার মন্ত্রী বলেন, সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়েই রাষ্ট্রপতি নির্বাচন হবে। দল কাকে মনোনীত করবে সেটি দলের সিদ্ধান্ত। মির্জা ফখরুল আরও বলেন, উত্তরাঞ্চলে কৃষি ভিত্তিক শিল্প কারখানা স্থাপনের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। এই অঞ্চলে উৎপাদিত কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণের উদ্যোগ নেওয়া হবে। আমরা খুব পরিষ্কার করে বলি যে আমরা একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল। দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে জনগণের ভালোবাসায় তাদের ভোট নিয়ে আমরা আজকে সংসদে 2/3 আসন লাভ করেছি, সরকার গঠন করেছি।
একবার নয় বিএনপি পাঁচবার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে। বিএনপিকে যারা ফ্যাসিবাদ বলেন তাদের হয় জ্ঞানের অভাব আছে অথবা তাদের মাইন্ডসেটকে তৈরি হয়েছে। সাতক্ষীরা 4 আসনের দলীয় এমপি গাজী নজরুল ইসলাম কাণ্ডে ভাবমূর্তি সংকটে জামায়াত। কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে শোডাউন করেছেন স্থানীয় নেতাকর্মীরা। এমপি পদ থেকেও গাজী নজরুলকে অপসারণের দাবিতে জেলায় চলছে লাগাতার বিক্ষোভ। ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় কাজের মধ্য দিয়ে হারানো ইমেজ পুনরুদ্ধার হবে বলে মনে করছেন জেলা জামায়াত। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া আলাদা দুটি ভিডিওতে তরুণীর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় দেখা যায় সাতক্ষীরা 4 আসনের এমপি গাজী নজরুল ইসলামকে। ভিডিও কাণ্ডে দল থেকে বহিষ্কার, বিব্রত জামায়াত। কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে মিছিল করেছে দলটির শ্যামনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা। কেন্দ্রীয় সুরা সদস্য এত বড় গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, তার স্খলনজনিত কারণে আমরা বহিষ্কার করতে একটু কুণ্ঠাবোধ করে নাই। এমপির পদত্যাগ দাবিতে সাতক্ষীরা 4 আসনে চলছে সচেতন নাগরিক সমাজের ব্যানারে লাগাতার বিক্ষোভ সহ নানা কর্মসূচি। এমপির পদত্যাগ দাবিতে অনড় তারা। একজন এমপির এমন কাণ্ড মানতে পারছেন না সাধারণ মানুষও। একজন ধর্ষককে আমরা অনতিবিলম্বে সামনগরের মাটি থেকে বহিষ্কার চাচ্ছি। আমরা এমপি পদ থেকে তার বহিষ্কার চাই। এ তো সমাজে মেনে নেওয়া যায় না এগুলা। ওনার মতন লোক যদি এইগুলো করে তাহলে আমরা কোথায় যাবো? দলবল নির্বিশেষে ভোট দিয়ে এটা আশা করিনি। ওনার মতন মানুষের কাছে এটা আশা করা যায় না। ওনার যে বয়স, এই বয়সে এটা আশা করা যায় না। আমরা ওনার পদত্যাগ প্লাস ওনাকে এমপি হিসেবে দেখতে চাই না। জেলা জামায়াতের দাবি, এমপি কাণ্ডে ইমেজ সংকটে পড়েছে দল। ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা, হারানো ইমেজ পুনরুদ্ধারে নতুনভাবে কাজ করবে তারা। ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকব এবং কোনো দুর্নীতিবাজ এবং অনৈতিকতার নৈতিকহীন কোনো ব্যক্তি এ দলের মধ্যে আশ্রয় থাকবে না, পাবে না। এটি আমাদের মূল মেসেজ আমাদের কর্মীদের জন্য। দেশবাসীর কাছে আমরা দোয়া চাই, আমরা যেন দেশবাসীর আশা পূরণ করতে সক্ষম হই। দল থেকে বহিষ্কারের পর সংসদ সদস্যের পদের বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য স্পিকারকে চিঠি দিয়েছে জামায়াত। ঘটনার পর থেকে লোকচক্ষুর আড়ালে এমপি গাজী নজরুল ইসলাম। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা। রাজধানী ও আশেপাশের জেলাসহ বিভিন্ন স্থানে গ্যাস সংকটে ভোগান্তি পোহাতে হচ্ছে গ্রাহকদের। এ বিষয়ে আরও জানাতে সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজুর রহমান নিপু। ফিলিং স্টেশনগুলোতে কি অবস্থা দেখছেন, আর চাহিদা মতো কি ক্রেতারা গ্যাস পাচ্ছে কিনা বা মিলছে কিনা, সে বিষয়ে একটু বিস্তারিত জানাবেন। যদি এক কথায় বলতে চাই, গ্যাসের ক্ষেত্রে বেশ চরম ভোগান্তি রয়েছে এখন এই মুহূর্তে শিল্পাঞ্চল সাভার এবং আশুলিয়া দুটি অঞ্চলের শিল্প, বাণিজ্য এবং আবাসিক তিনটি গ্রাহকরাই কিন্তু একেবারে গ্যাসের যে সংকট সেটি কিন্তু তারা তীব্রতা অনুভব করছেন। অর্থাৎ এখন থেকে যে গত কয়েকদিন ধরে যে শিল্পাঞ্চলগুলোতে যে গ্যাসের তীব্রতা দেখা দিয়েছে, এখনো কিন্তু সেটি অব্যাহত রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এই যে দুটি সড়ক রয়েছে, ঢাকা আরিচা, নবীনগর চন্দ্রা, এই দুটি সড়কের পাশে যে কয়টি সিএনজি স্টেশন রয়েছে সবগুলোতেই কিন্তু যানবাহনের যে দীর্ঘ সারি সেটি কিন্তু আমরা দেখতে পেরেছি। ঘন্টার পর ঘন্টা তারা যানবাহনের চালকরা বসে আছেন কাঙ্ক্ষিত গ্যাস নেওয়ার জন্য, কিন্তু কাঙ্ক্ষিত গ্যাস কিন্তু তারা পাচ্ছে না। যদিও দীর্ঘ লাইন ঠেলে যখনই তারা গ্যাসের সামনে আসেন, ঠিক তখনই কিন্তু তাদের যে গ্যাসের প্রেসার সেটা কিন্তু একেবারে নিচের দিকে থাকে। সেক্ষেত্রে তাদের কিন্তু চরম ভোগান্তি পোহাতে হয়। বিশেষ করে আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি, যারা চালক রয়েছে তাদের সঙ্গে কথা বলে যেটা জানতে পেরেছি, তারা বলছেন যে তারা অমানবিক জীবনযাপন করছেন। অর্থাৎ তারা সারা দিন গাড়ি চালায় এবং রাতে এই স্টেশনগুলোতে ঘন্টার পর ঘন্টা বসে থাকে শুধুমাত্র একটু গ্যাসের জন্য। অর্থাৎ 8 ঘন্টা ডিউটি হলেও তাদের কিন্তু কার্যত পক্ষে তাদের ডিউটি করতে হচ্ছে 12 থেকে 14 ঘন্টা। তো এইসব বিষয় নিয়ে কিন্তু তারা বেশ বিরক্ত ফিল করছেন এবং তারা চাচ্ছেন যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন গ্যাসের যে সংকট সেটি যেন দ্রুত সংশোধন করেন। আমরা কিন্তু শিল্পাঞ্চলের সঙ্গেও কথা বলেছি, শিল্পাঞ্চলের বেশ কয়েকটি শিল্প কারখানার সঙ্গে কথা বলেছি। তারা যেটা আমাদেরকে জানিয়েছেন, তাদের যে নিয়মিত শিপমেন্ট সেটি কিন্তু ব্যাহত হচ্ছে। গ্যাসের জন্য বয়লার চলতে পারছে না, আর গ্যাসের জন্য উৎপাদন ব্যাহত হচ্ছে। এছাড়াও আবাসিক গ্রাহকের কথা যদি
বলতে চাই তারা কিন্তু বেশ চরম ভোগান্তি পড়ছে। আপনি জানেন যে এই অঞ্চলটি শিল্পাঞ্চল, এখানে বিভিন্ন ধরনের পোশাক কারখানার শ্রমিকরা অবস্থান করেন। তারা তাদের যে দৈনিক রান্নার বিষয়টি সেটাও কিন্তু বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের। তো সবকিছু মিলিয়ে ভালো নেই সাভারের গ্যাসের গ্রাহকরা। নিপু, আপনাকে ধন্যবাদ, সেখানকার বিস্তারিত জানাচ্ছিলেন। বন্যার পানি নামার সাথে সাথে স্পষ্ট হয়ে উঠছে রংপুরের নোহালী ইউনিয়নের 3টি ওয়ার্ডের রাস্তাঘাটের ক্ষতচিহ্ন। বছরের পর বছর অবর্ণনীয় কষ্টে জীবন কাটলেও পাশে নেই কেউ। মুমূর্ষু রোগীদের জন্য একটি স্পিড বোটের কথা জানিয়েছে জেলা পরিষদ। তাহলে গামছা পরিয়ে বাজার যাইতে হয়। জলচকি এখন এপাকে বাস দেয় এপাকে বাস দেয় দিয়ে 4 জনে ঘাড়ত করে নিয়ে ধরি যাই। গঙ্গাচড়ার নোহালীর আজিজুল পাড়ার কৃষানী ফজিলা খাতুন ও চর বাগডোহারার কৃষক আশরাফ আলীর বর্ণনাতেই স্পষ্ট বানের পানিতে ক্ষত বিক্ষত রাস্তাঘাটের কারণে কতটা বিবর্ণ তাদের যাপিত জীবন। বানের পানিতে 8 নং ওয়ার্ডের বড় জুম্মাপাড়া, মেম্বারপাড়া, বাদশাপাড়া, নিচাপাড়া, আজিজুলপাড়া, শখিনটারি হয়ে 2 নং ওয়ার্ডের কাচারিপাড়া, ব্রিজবাজার, উত্তরপাড়া, মালাইপাড়া, সফিয়ারপাড়া সড়ক লন্ডভন্ড। মিনার বাজার থেকে বক্করের বাড়ি চুলকানির মোড় হয়ে বড় জুম্মাপাড়ার রাস্তারও করুণ দশা। রোগী নিয়ে যেতে হয় ভার সাজিয়ে অথবা ঘোড়ার গাড়িতে। মোটামুটি 4 মাস প্রতিষ্ঠানে যেতে পারেন না শিক্ষার্থীরা। নামাজ হাট বাজারেও যেতে হয় বিকল্প কাপড় নিয়ে। যারা গর্ভধারণী তাদেরকে ভেলায় করে পানির জায়গায় ভেলায় করে নিয়ে যেতে হয়। যখন কলেজ যাই তখন আমাদের স্যুট পরে যাওয়ার মতো অবস্থায় থাকে না, তখন আমাদের লুঙ্গি পরে যেতে হয়। 7 নং ওয়ার্ডের মেম্বারপাড়া, নিচাপাড়া, জুম্মাপাড়া, মিনাপাড়া, বক্সপাড়া, স্কুলপাড়া, খালেকপাড়া, সফিয়ারের বাড়ি থেকে হানিফুলের দোকান হয়ে মিনার বাজার পর্যন্ত সড়কেও খানা খন্দক কর্দমাক্ত। কোথাও কোথাও কোমর পানি। বহু বছর রাস্তাগুলোতে মাটি ফেলা হয় না, খোঁজও রাখে না কেউ। রাগ, ক্ষোভ আর অভিমানে ভারী ভুক্তভোগীদের কণ্ঠ। বছরে 2 থেকে 3 বার বান্ধা হইতো, এখন একবারও বান্ধা হয় না, এই জন্য আমাদের রাস্তাঘাট ভেঙে যায়। মেম্বার চেয়ারম্যানকেও জানানো হয়েছে এই বিষয়ে, অনেকবার বলছি আমরা, তারপরেও কোনো পদক্ষেপ নেয়নি। যদিও এমন বাস্তবতায় মুমূর্ষু রোগীদের জন্য একটি স্পিডবোট দেওয়ার কথা বলছে জেলা পরিষদ, আর রাস্তাঘাটগুলো চলাচল উপযোগী করতে বিশেষ প্রকল্প নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। একটা স্পিডবোট এটা পারাপার করবে যাতে অন্তত প্রসূতি মায়েদের এবং অত্যন্ত গুরুতর রোগী এবং পরীক্ষার্থী ছাত্র এরা যেন কোনো ক্রমেই শুধুমাত্র নদী বিচ্ছিন্ন হওয়ার কারণে তাদের সুযোগ থেকে বঞ্চিত না হয়। রাস্তাগুলো সরেজমিনে পরিদর্শন করে এগুলোকে আপাতত চলাচলের উপযোগী করা এবং দীর্ঘমেয়াদে এই রাস্তাগুলিকে রিপেয়ার করার ব্যবস্থা নেব। ইউনিয়ন পরিষদের হিসেবে ওয়ার্ড 3টিতে 10,000 মানুষের বসবাস। শুধু শিক্ষার্থীর সংখ্যাই 2,000। 4টি হাটবাজার সহ আছে সরকারি বেসরকারি শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান। শুধু বানের পানি নয়, সামান্য বৃষ্টি হলেই চরাঞ্চলের এই রাস্তাঘাটগুলো চলাচলের অযোগ্য হয়ে পড়ে। এসব বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ, উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন সহ বিভিন্ন দপ্তরে আবেদন নিবেদন করেও মেলে না কোনো সমাধান। সরকার, মাজহারুল মান্নান, যমুনা নিউজ, গঙ্গাচড়া, রংপুর। পাবনার ইছামতি পাড়ের কৃষকদের স্বল্প খরচে সেচ সুবিধা দেওয়ার উদ্যোগ হাতে নেয় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ। স্থাপন করে পরিবেশ বান্ধব সোলার পাম্প। তবে চালুর আগেই চুরি গেছে অর্ধ কোটি টাকা ব্যয়ে বসানো 4টি পাম্পের বিভিন্ন যন্ত্রাংশ। এতে সুফল বঞ্চিত হাজারো কৃষক। পাবনার আটঘরিয়া উপজেলার লক্ষ্মীপুর ও শ্রীপুর গ্রামের মধ্য দিয়ে বয়ে চলছে ইছামতি নদী। এই এলাকায় দিন দিন বাড়ছে সবজির আবাদ, যা স্থানীয় চাহিদা মিটিয়ে সরবরাহ হচ্ছে রাজধানীতেও। এখানকার চাষিদের স্বল্প খরচে সেচ সুবিধা দিতে এগিয়ে আসে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ। 2টি গ্রামে প্রায় অর্ধ কোটি টাকা ব্যয়ে শুরু হয় 4টি সোলার সেচ পাম্প স্থাপনের কাজ। সেচ সংকট নিরসনের আশায় বুক বাঁধেন প্রান্তিক চাষিরা। তবে পাম্প চালুর আগেই চুরি গেছে সোলার প্যানেল, ব্যাটারি, তারসহ মূল্যবান যন্ত্রাংশ। সরকারি উদ্যোগের সুফল বঞ্চিত হাজারো কৃষক। এই সৌরবিদ্যুৎ ডিপকল বসানোর পরে সব চুরি হয়ে গেছে, আর চলে না। চালু হইলে পরে কৃষকের সুবিধা আছে, ধরেন সেচ টাচ দিলে পরে আমাদের অল্প টাকা মাখা লাগে। আশপাশের যত কৃষক কিংবা ফসলি জমি আছে সেখানকার মানুষ নিজস্ব পাম্প অথবা সেলো পাম্প দিয়ে পানি তুলে নিজের জমিতে দেয়, যার কারণে তাদের তেলের দাম এবং খরচ দিয়ে মেলা টাকা জমি পেতে দিতে হয়।
দেখভালের জন্য লোক না থাকা ও একেবারে নির্জন স্থানে পাম্প স্থাপন করে এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলছেন স্থানীয়রা। ভালো জায়গায় করতো, যেখানে লোকজন থাকার মানে ক্যাপাসিটি আছে বা থাকা যাবে, সেসব জায়গায় যদি দিত তাহলে এগুলো চুরি হতো। পাহারাদার দরকার, এমন রক্ষণাবেক্ষণের লোক দরকার, তাছাড়া তো থাকে না। যন্ত্রাংশ চুরির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাহী প্রকৌশলী। শিগগির সেচ পাম্পগুলো চালুর আশ্বাস তার। ইতিমধ্যে আমরা এটা একটা ইনভেন্টরি লিস্ট করেছি, করে আমাদের সদর দপ্তরকে জানিয়েছে। সদর দপ্তর একটা টিম পাঠাবে বলে তারা মানে প্রতিশ্রুতি দিয়েছেন, এবং আমরা আশা করছি যে আগামী ইরিবুনা মৌসুমের পূর্বেই আমরা এলএলপিগুলো চালু করে কৃষকের উপকারে আনতে পারব। 2023 সালের শেষ দিকে এই 4টি সোলার সেচ পাম্প স্থাপনের কাজ শুরু হয়। তাসমিয়া বিনতে আলম অরিন, যমুনা নিউজ। দীর্ঘ এক যুগ স্থবির থাকার পর আজ চট্টগ্রামের আনোয়ারায় ভিত্তিপ্রস্তর স্থাপন হচ্ছে চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের। ভিত্তিপ্রস্তর স্থাপনা অনুষ্ঠানে উপস্থিত আছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়ান ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ে 800 একর জায়গায় গড়ে উঠছে এই শিল্পাঞ্চল। কর্মসংস্থান হবে প্রায় 1 লাখ মানুষের। এরই মধ্যে এই শিল্পাঞ্চলে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে 30টি চীনা প্রতিষ্ঠান। প্রকল্পটির অবকাঠামো উন্নয়নে ব্যয় ধরা হয়েছে 4,189 কোটি টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন 1,722 কোটি টাকা এবং চীনের প্রেফারেন্সিয়াল বায়ার্স ক্রেডিট থেকে আসবে 2,467 কোটি টাকা। আশা করা হচ্ছে অবকাঠামো উন্নয়ন প্রকল্প 2031 সালের 31 ডিসেম্বরের মধ্যে শেষ হবে। চট্টগ্রামের আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সরাসরি যাচ্ছি সেখানে। Sustainable growth and creates a prosperous future for the generations to come. Thank you all. Allah Hafiz, Bangladesh, China Economic Industrial Zone. Long live Bangladesh friendship. স্বরাষ্ট্রমন্ত্রীর দীর্ঘ বক্তব্যে আসলে তিনি বলেছেন যে এখানকার যে ইকোনমিক জোন সেটি আসলে কাজ শেষ হয়ে যখন উৎপাদনে যাবে তখন 1 লাখ মানুষের যে কর্মসংস্থান সেটির সাথে সাথে এখানকার যে অর্থনৈতিক অবকাঠামো সেটি যেমন আসলে সমৃদ্ধ হবে, তেমনি কিন্তু আসলে বেকারত্ব হ্রাস পাবে। 800 একর জায়গার যে ইকোনমিক জোনটি আসলে এখানে স্থাপন হবে, সেখানে প্রায় 30টি চায়না কোম্পানি ইতিমধ্যেই কিন্তু তারা বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন। অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো তারাও আসছেন। সালাউদ্দিন আহমেদ বক্তব্য রেখেছেন। সবাই কিন্তু আসলে বলছেন যে দীর্ঘ 1 যুগ আগে যে কর্মযজ্ঞ আসলে শুরু হয়েছে এই ইকোনমিক জোনকে ঘিরে, সেটির আসলে ভূমি অধিগ্রহণ কিংবা অন্যান্য যে কার্যক্রম সেটি আসলে শুরু হয়েছিল। এখন এই মুহূর্তে যে কার্যক্রমটি আসলে অনুষ্ঠিত হবে সেটি হচ্ছে ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে কিন্তু আসলে এখানকার যে অবকাঠামো আসলে তৈরি সেটির আসলে কার্যক্রম শুরু হবে এবং এটি একটি নতুন মাইল ফলক আসলে বলা হচ্ছে। একই সাথে চট্টগ্রামের আনোয়ারায় কিন্তু একটি কোরিয়ান ইপিজেড রয়েছে, সেই ইপিজেডের পাশাপাশি এই চায়না ইকোনমিক জোনটি যখন আসলে শুরু হবে তখন কিন্তু আসলে এখানকার যে অর্থনৈতিক উন্নয়ন সেটি আসলে সমৃদ্ধ হবে, এমনটি আসলে বলছেন আমির খসরু মাহমুদ চৌধুরী এই মুহূর্তে কথা বলছেন। আমরা আসলে সরাসরি চলে যাচ্ছি সেখানে। Honorable Home Minister, my colleague, Mr. Salahuddin Ahmed, State Minister for Land and Chittagong Hill Tracts, Mir Helaluddin, Ashik Chaudhary, BIDA Chairman, the man behind this project, Honorable Ambassador for the People's Republic of China, our friends from China, members of Parliament from Chittagong, distinguished guests, ladies and gentlemen, Assalamu alaikum. As a matter of fact, I have a written script here. I'm just wondering whether to go through this whole thing is going to take long time. So দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।